মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাও ছিল না। এখনও কোথা থেকে যে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন? ওকে ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলেও দীর্ঘকালে বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদ যেরকম লিখেছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে লিখেছেন পৈটি কান ও শনিমা পাত জন। থাক থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আমার আরও ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটি বলুন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয় সাবধানে রাখবো সেইটি তো স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বে বলেছি ওকে একেবারে বাইরে যেতে দিতে পারবেন না। এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে বিষয়ক। তাহলে কি ওকে ঘরে বন্ধ করেই রেখে দিতে হবে? আর অন্য কোনো উপায় নেই? কিচ্ছু উপায় নেই, কারণ পবনে তপনে চৈব। আপনার ওই চৈব নিয়ে আমার কি হবে বলুন তো? এমনিতেই রোগের সমস্ত কষ্ট বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওই ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যেমন প্রবল, ওর ফলও তত বেশি। আজ তবে চলি দত্তমশাই। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন? আমাকে আবার তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলে নও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে, তাহলে তোমার ভাবনা কি? ঘরে যে একটা ছেলে এনেছি। ছেলে? সে কি রকম? আমার স্ত্রী পোষ্যপুত্র নেবার জন্য যা খেপে উঠেছিল। এই ছেলেটি আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। ছেলেবেলা থেকেই বেচারার মা নেই, আবার সেদিন তার বাপটাও মারা গেছে। আহারে, তাহলে তো তার আমাকে দরকার হবে। কবিরাজ বলেছেন তার এটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকমভাবে প্রকোপিত হয়েছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বাইরে বার করাই তো তোমার বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। তা কিছু মন্দ বলনি, কিন্তু ভাই, ঘরে ধরে রাখার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্মগুলো একটু সেরে আসি, তারপর ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। পিসে মশাই, পিসে মশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা। ওই যেখানে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, কাঠবেড়ালি লেজের ওপর ভর দিয়ে বসে দুই হাতে তুলে কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? না বাবা, কবিরাজ যে বলেছে বাইরে গেলেই তোমার অসুখ করবে। কবিরাজ কি করে জানলে? বলো কি অমল, সে যে এত বড় বড় পুঁথি পড়েছে। পুঁথি পড়লেই বুঝি সব জানা যায়? জানা যায় বই কি, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে বেরোয় না, কেবল পুঁথি পড়ে। অমল বাবু, তুমি যখন বড় হবে তখন পণ্ডিতদের মতো পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসে মশাই, তোমার দুটি পাই পড়ি, পণ্ডিত হব না। আমি কেবল দেখব, যা আছে সব দেখব। শোনো একবার, দেখবে কি? দেখার তো আছেই বা কি? জানলা থেকে ওই যে দূরে পাহাড়টা দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার করে চলে যায়। কি পাগলের মতো কথা! কাজ নেই কর্ম নেই, খামকা পাহাড় পার হবে? পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটাকে পেরিয়ে যাওয়া বারণ। পিসে মশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে, তাই তোমার পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খেপা নয়, তারা শুনতেও চায় না। আচ্ছা,
আমার একটু কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, ঘরের বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না পিসে মশাই, রাস্তার ধারের ঘরটার জানলার ধারে আমি বসে থাকবো। বেশ, তাই হোক, এখন আমি চলি। দই দই ভালো দই, দই দই ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার সময় বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম আমি দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না না, কোনো দিন যায়নি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না? ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা, আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতন ওই রকম দই বেচতে শিখিয়ে দেবে, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরে রাস্তা নিয়ে। মরে যাই, দই বেচতে কেন যাবে বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় দই দই কিনে নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে দই বেচে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই দই ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হাই পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড়, ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, তখন আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম। চলি বাবা। দই
দই ভালো দই 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 ভালো দই 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 ভালো দই 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 ভালো দই। ওই যে রাস্তার প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন তোমাকে ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তা বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। যখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসিনি। আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই। আচ্ছা প্রহরী, যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ইচ্ছে করছে না। অমন কথা বলতে নেই বাবা। না না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেইখান থেকে তুমি বেরোয়নি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই যেখানে বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজা। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি। দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও? কিন্তু আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকেও রাজা এইটুকুটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। আচ্ছা, রাজার কাছ থেকে এলে আমাকে কে এনে দেবে? রাজার জনে ডাকঘর করা আছে, দেখোনি? রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে তারা চিঠি বিলি করে বেড়ায়। সে খুব জবর কাজ। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি, তাহলে ভারী মুশকিল বাঁধাবে। চললাম বাবা। রাজার নামে রোজ একটা চিঠি পেলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি। ওই যে মোড়ল আসছে। মোড়ল মশাই,
মোড়ল মশাই, ও মোড়ল মশাই। কে রে রাস্তার মধ্যে আমায় ডাকাডাকি করে? কোথাকার বাদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হা 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 হা, মানে বই কি, খুব মানে। রাজার ডাকঘর করা তোমার কথা শোনে, না শুনে তার প্রাণ বাঁচে। তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? যদি রাজা আমার নামে চিঠি লেখে। তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে। হা 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 হা, এই ছেলেটা তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তার লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। মাধব দত্তর বড় বার হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কি না, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথাই নেই। রোশনা, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমায় কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। না, মাধব দত্তর ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। চলি রে ছোড়া, আবার আসবো। কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। আমায় কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপানা করতে নেই, তাহলে লোকে তোমাকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে কি তোমার মন ছটফট করছে? আমি বরঞ্চ তোমার এই আটখানা লজ্জা বন্ধ করে দেই। না না, বন্ধ করো না, এখানে আমার সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। তুমি সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটো অমন খুশি হয়ে উঠেছে, যতই চলছো মল বাজছে ঝম ঝম ঝম। তুমি কে? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম, তাহলে ওই উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতাম, তাহলে কেমন মজা হতো। তাহলে তুমি সমস্ত দিন কি করতে? আমায় বেনে বউ পুতুল আছে, তাকে বিয়ে দিতুম। আমার পুষি বেনি আছে, তাকে নিয়ে উফ যাই, বেলা বয়ে যাচ্ছে, দেবী হলে আর ফুল থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয় এখানে স্থির হয়ে বসে থাকো, আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আমার জন্য একটা ফুল নিয়ে আসবে। ফুল কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে আমি দাম দেব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল নিয়ে আসবে তো? আসবো। আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল। না না, ভুলবো না, দেখো মনে থাকবে। পিসেমশাই, আজ আর আমাকে ওই জানলার কাছে যেতে দেবে না? না বাবা, সেখানে রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে।
তুমি সেখানে বসে রাজ্যের ছেলেবুড়োদের সাথে ভাব করে নিয়েছো। এতে কি কখনো শরীর টেকে? দেখো দেখি তোমার মুখখানা আজ কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। আমার ফকির এখনো এলো না কেন? দইওয়ালা কি চলে গেছে? ফকির? ফকির আবার কে? আর দইওয়ালা চলে গেছে, তোমার জন্য একবার দই রেখে গেছে। যা, চলে গেছে? ফকির তো আসবে, সে দেশ বিদেশের গল্প শোনায়, আমার শুনতে ভারী ভালো লাগে। এ কি তুমি? ফকির, আমি ফকির, আমি ক্রৌঞ্চদ্বীপ থেকে আসছি। ক্রঞ্চদ্বীপ? সেটা কেমন দ্বীপ বলো না আমার ফকির। সে ভারী মজার দেশ, সে পাখিদের দেশ। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, তারা গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার, কি চমৎকার! সমুদ্রের ধারে সেখানে নীল রঙের পাহাড় আছে, পাহাড়ের গায়ে ঝর্ণা আছে। আছে বই কি। আহা, তোমরা কি শুরু করেছো বলো তো? শুনেছি অমল নাকি মোড়ল মশাইকে বলেছে রাজা আমাদের চিঠি লিখবে বলে ডাকঘর বসিয়েছে। তাতে হয়েছেটা কি? ওই পঞ্চানন মোড়ল বেনামে চিঠি পাঠিয়ে সে কথা রাজার কাছে লাগিয়েছে। রাজা শুনলে যে কি হবে। সকল কথাই যে রাজার কানে ওঠে তা কি আমরা জানি নে? দেখো ফকির, আজ সকাল থেকে আমার চোখটা কেমন অন্ধকার হয়ে আসছে, কথা কইতে ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? আসবে, আজই আসবে। কি রে ছোড়া? আরে আরে, চুপ চুপ, ও ঘুমোচ্ছে। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমিয়েছি? আমি ঘুমোইনি, আমি সব শুনতে পাচ্ছি। ওহে মাধব দত্ত, আজকাল তোমার যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ, সেই জন্যেই দেখছো না তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। বলেন কি মোড়ল মশাই, আমরা নিতান্ত সামান্য লোক, এমন ভাবে পরিহাস করবেন না। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি সত্যি চিঠি এসেছে? আমাকে ঠাট্টা করো না ফকির, বলো না এ কি সত্যিই তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির বলছি, এ সত্যিই তার চিঠি। কিন্তু আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখ সব সাদা হয়ে আসছে। মোড়ল মশাই, বলে দিন না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যে তোমাদের বাড়িতে আসছি, আমার জন্য মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রাখো। রাজভবন আমার আর ভালো লাগছে না। হা 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 হা। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। খোলোদ্বার, খোলোদ্বার। কে কে তুমি? আমি রাজদূত, মহারাজ আজ রাত্রে আসবেন। কত রাত্রে? কত রাত্রে? আজ 2 প্রহর রাতে। আর হ্যাঁ, রাজা তার বালক বন্ধুটির জন্য সবচেয়ে বড় কবিরাজ পাঠিয়েছেন। আসুন আসুন, ভেতরে আসুন কবিরাজ মশাই। এ কি, চারিদিকে সব বন্ধ কেন? জানলা দরজা খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো কষ্ট নেই, বেদনা নেই। অন্ধকারের ওপারে সব তারাগুলো দেখতে পাচ্ছি। অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তুমি তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, পারবো, বেরোতে পারলেই আমি বাঁচি। আমি রাজাকে বলবো আকাশের ওই ধ্রুব তারাটি চিনিয়ে দিতে। তিনি সব চিনিয়ে দেবে। এ কি, এ মোড়ল এখানে? একে তো এখানে রাখা যাবে না, রাজা আসছেন। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিল। উনি এ ঘরে থাক। আচ্ছা বেশ, উনি যখন তোমার বন্ধু, তাহলে উনি এ ঘরে থাক। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে কিছু প্রার্থনা করো, আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি ঠিক করে রেখেছি, রাজা এলে আমি বলবো আমাকে যেন ডাক হরকরা বানিয়ে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে
চিঠি বিলি করে বেড়াবো। হায় আমার কপাল! এ কি অমল, অমল, তোমার কি হয়েছে? ও কি, ওর কি হয়েছে? স্থির হও, স্থির হও, এবার তোমরা সকলে স্থির হও। এলো, এলো, ওর ঘুম এলো। প্রদীপের আলো সব নিভিয়ে দাও। আমি এই বালকের শিওরের কাছে বসবো, ওর ঘুম আসছে। এখন আকাশের তার থেকে আলো আসুক। ঠাকুরদা, অমন মূর্তির মতো হাত জোড় করে দাঁড়িয়ে আছো কেন? ওরা সব ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? আমার কিরকম ভয় হচ্ছে। তারার আলোয় আমার কি হবে? চুপ করো, চুপ করো বিশ্বাসী, কথা কইও না। অমল, 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 ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবে। তখন তোমরা একটা কথা কানে কানে বলে দিও। কি বলবো? বলো যে সুধা এসেছিল, সে তোমাকে ভোলেনি। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। শেষ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নাটক ডাকঘর। নাটকটিতে যারা যারা অংশগ্রহণ করেছে তারা হলো অমলের ভূমিকায় সৌরীশ সরকার, মাধব দত্ত, ভাস্বতী হাজরা, ঠাকুরদা বা ফকির চরিত্রে অভিনয় করেছে শাশ্বতী হাজরা, দইওয়ালা ও মোরলের চরিত্রে অন্বেষণ কুণ্ডু, সুধা সন্ধিকা ব্যানার্জি, কবিরাজ ও রাজবৈদ্যের চরিত্রে অভিনয় করেছে ঋদ্ধিমা ভৌমিক। নেপথ্য সঙ্গীতে রয়েছেন মহুয়া পোদ্দার, আবহ সঙ্গীত ও সম্পাদনায় বিশ্বনাথ আচার্য। নাটকটির পরিকল্পনা ও পরিচালনায় আমি তনুশ্রী চ্যাটার্জি। নমস্কার।